নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। গল্পের নাম ভেজাল। আশা করি পাঠকদের ভালো লাগবে বা শ্রোতা বন্ধুদের ভালো লাগবে গল্পটা শুনতে। পেছনের গাড়িটার খুব বেশি দোষ ছিল না। বেশ কয়েকবার হেডলাইট জ্বালিয়ে নিভিয়ে সে সিগন্যাল দিয়েছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। তবু সামনের ফিয়েট গাড়িটা হেলতে দুলতে চলেছে রাস্তার মাঝখান দিয়ে, যেন ওদের পেরিয়ে আর কোনো গাড়ির যাওয়ার কোনো অধিকারই নেই। আলো ফেললে দেখা যাচ্ছে ফিয়েট গাড়িটায় রয়েছে দুজন, একজন পুরুষ আর একজন মহিলা। দুজনেই মাথা ঝাঁকাচ্ছে মাঝে মাঝে, যেন খুব হাসাহাসিতে ব্যস্ত। সন্ধে হয়ে এসেছে। জঙ্গলের রাস্তা, এই রাস্তায় সকলেই ব্যস্ত থাকে, শুধু গাড়িটার যেন কোনো তাড়া নেই। পেছনের জিপ গাড়িটা এক জায়গায় রাস্তাটা একটু চওড়া পেয়ে জোর হর্ন দিয়ে ওভারটেক করতে গেল। ফিয়েট গাড়িটা যেন কোনো অপটু ড্রাইভার চালাচ্ছে। বাঁদিকে যথেষ্ট জায়গা থাকতেও সে কেন যেন ডান দিকে চলে আসতে চাইল। তার পেছনের জিপটার সঙ্গে ধাক্কা খাবার ঠিক আগের মুহূর্তে সে হঠাৎ এমন সাপটে বাঁদিকে ঘোরালো যে আর তাল সামলাতে পারল না। রাস্তা ছেড়ে বাঁদিকে ঢালু দিয়ে গড়িয়ে নামতে লাগলো নিচে। জিপটা তীব্র বেগ কষে থামিয়ে দিয়ে দারুণ বিস্ময়ের সঙ্গে তার ড্রাইভার বলল, কি হলো? কোন উল্লুকের বাচ্চা চালাচ্ছে ওই গাড়িটা? জিপে 4-5 জন লোক, তাদের মুখগুলো খুব উদ্গ্রীব। তারা রাস্তার বদলে ঘর বাড়ি ভালোবাসে। তারা থামতে চায় না, তারা পৌঁছতে চায়। ড্রাইভারের পাশের লোকটা বলল, তুই ওকে টাচ করেছিস? টের পেলাম না তো। ড্রাইভার জোর দিয়ে বলল, মোটেই না, আমার গাড়ি ওই ফিয়েট একটুও টাচ করেনি। আমার ডান দিকে গাছ, আর একটু হলো আমারই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। পাশের লোকটা বলল, নিশ্চয়ই ড্রাঙ্ক, নবাবের মতন সারা রাস্তা জুড়ে গাড়ি চালাচ্ছে। পেছন থেকে একজন বলল, একবার নেমে দেখবে নাকি ওদের কি হলো? ড্রাইভারের পাশের লোকটা দলপতি। সে বলল, আমাদের কি দায় পড়েছে? আমাদের তো কোনো দোষ নেই, কিন্তু তুই ওদের সঙ্গে কথা বলতে যা, অমনি ওরা বলবে আমরাই ওভারটেক করতে গিয়ে ওদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। পেছন থেকে আরেকজন বলল, রাস্তাটা এখানে বেশ উঁচু, দুপাশ ঢালু হয়ে অনেকখানি নেমে গেছে। ঠিক মতন হ্যান্ডব্রেক না দিতে পারলে গড়িয়ে পড়ে যাবে। দলপতি বলল, আমাদের ওসব ঝুট ঝামেলা যাওয়ার দরকারটা কি? শুধু শুধু ফেঁসে যাব। তাছাড়া 8টার মধ্যে না পৌঁছতে পারলে চল, শুধু চল। ড্রাইভার আবার স্টার্ট দিল। জিপ গাড়িটা হুশ করে মিলিয়ে গেল সামনের অন্ধকারে। ফিয়েট গাড়িটা গড়াতে গড়াতে চলছে। প্রথমে স্টিয়ারিং কপাল ঠুকে যাওয়ায় অজ্ঞান হয়ে গেছে অবনী, আর ভয়ে চিৎকার করছে কেতকী। তার প্রসাধন চর্চিত সুন্দর মুখখানা এখন আতঙ্কে বিভৎস। সে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে মৃত্যু। পাহাড়ি রাস্তা নয়, এই গাড়ি যেন নেমে যাচ্ছে নরকে। একটা মহুয়া গাছে ধাক্কা লেগে গাড়িটা থামল। ঝনঝন করে ভেঙে গেল হেডলাইটের কাঁচ। রেডিয়েটার ফুটো হয়ে ঝরঝর করে পড়তে লাগলো জল। কেতকী আর চেতনা হারিয়েছে। কিছুক্ষণ বাদে কেতকীরই আগে জ্ঞান ফিরে এলো। প্রথমেই তার মনে হলো সে কি মরে গেছে? এই কি মৃত্যু? খুব বেশি যন্ত্রণা হলো না তো? তারপর সে হাত বুলিয়ে দেখল তার নাক, চোখ, চিবুক কিছুই নষ্ট হয়নি। পাশের দিকে তাকিয়ে দেখল স্টিয়ারিংয়ের ওপর এলিয়ে পড়ে আছে অবনী। তবে কি অবনী বেঁচে নেই? অবনীর গায়েতে হাত ছোঁয়াতে গিয়ে কেতকী দেখতে পেল ডান দিকে দাঁড়িয়ে আছে দুজন লোক, লুঙ্গি পরা, খালি গা। আবার বুকটা ধক করে উঠল কেতকীর। মুসলমান? গুন্ডা? ওরা খুন করবে নাকি তার আগে রেপ করবে? সে পাগলের মতো অবনীর ওপর ঝাঁপিয়ে পড়ে ঠেলতে ঠেলতে চেঁচাতে লাগলো, অবনী শিগগিরই ওঠো, মরে যাব অবনী, আমরা মরে যাব, ওঠো।
অবনীর শরীরটা নিথর। সেই অবস্থাতেই কেতকী দ্রুত চিন্তা করতে লাগলো। অবনীর সঙ্গে একটা রিভলভার রাখে, সেটা কোথায়? ড্যাশবোর্ডে না অবনীর পকেটে? সে রিভলভার চালাতে জানে না, তবু সেটা পেলে ওদের ভয় তো দেখাতে পারবে। এবারে বাইরের লোক দুটোর পাশে এসে দাঁড়ালো একজন স্ত্রীলোক। সে জিজ্ঞাসা করলো, কি হলো, বেঁচে আছে? স্ত্রীলোকটাকে দেখে কয়েক মুহূর্তের জন্য চিৎকার থামালো কেতকী। তার খটকা লেগেছে। ডাকাত দলের সঙ্গে কি স্ত্রীলোক থাকে? গাড়িটা কাত হয়ে গেছিল। বাইরে তিনজন প্রাণপণে ঠেলে সেটা সোজা করে একটা দরজা খুলে ফেলল। একজন পাঁজাকোলা করে অবনীকে তুলে নিয়ে শুইয়ে দিল ঘাসের ওপর। কেতকী অবশ্য দৌড়ে গিয়ে ঝুঁকে পড়ল অবনীর বুকের কাছে। হ্যাঁ, অবনীর নিঃশ্বাস ঠিকই পড়ছে, কপালটা ফুলে গেছে তার। এছাড়া শরীরে তো আর কোনো ক্ষত নেই। খুব গোপনে কেতকী অবনীর প্যান্টের পকেট ও কোমরে হাতড়েও দেখে নিল, না, রিভলভারটা অবনীর সঙ্গে নেই। একজন পুরুষ বলল, অজ্ঞান হয়ে গেছে মনে হয়, চোখে মুখে পানি দিতে হবে। স্ত্রীলোকটা বলল, আমাদের ঘরে নিয়ে চলো। এসো গো বৌদি। মাত্র 100-2 গজ দূরেই একটা ছোট গ্রামের মতন। কাছাকাছি 4-5খানা ঘর, সামনে একটা ডোবা, একটা গরুর গোয়াল। দুজন লোক ধরাধরি করে এনে অবনীকে শুইয়ে দিল উঠোনে পাতা খাটিয়ার ওপরে। স্ত্রীলোকটা একটা চকচকে পেতলের ঘটি ভর্তি জল এনে কেতকীকে বলল, দাও গো বৌদি, তুমি ভালো করে পানি ছিটিয়ে দাও। স্ত্রীলোকটা কেতকীর চেয়ে বয়সে ঢের বড়, তবু সে বিশেষ ভূমিকায় কেতকীকে বৌদি সম্বোধন করতে শুরু করেছে। অবনীর মাথায় ও চোখে এক ঘটি জল ঢেলে দেওয়ার পর কেতকী ওর জামার বোতাম খুলে ওকে জলের ঝাপটা দিতে লাগলো। তবু অবনীর জ্ঞান ফিরল না। কেতকীর খুব অসহায় লাগছে। এরা কেমন লোক এখনো তো বোঝা যাচ্ছে না। পুরুষগুলো প্যাট প্যাট করে তাকিয়ে আছে তার শরীরের দিকে। অবনীর জ্ঞান না ফিরলে সে তো কিছুই করতে পারবে না। একজন বলল, একটু গরম দুধ খাওয়ালে কাজ হতো না? সঙ্গে সঙ্গে আরো 3জন বলে উঠল, গরম দুধ, গরম দুধ, আচ্ছা আচ্ছা, গরম দুধ খাওয়াও। গোয়াল ঘর থেকে একজন একটা গাভীকে নিয়ে এলো বাইরে। আকাশে খানিকটা জ্যোৎস্না উঠেছে। সব কিছুই যেন এখন কেমন ছায়া ছায়া দেখাচ্ছে। চ্যাঁ চোঁ শব্দে দুধ দেওয়া হতে লাগলো। কেতকী অনেক দিন এইরকম দুধ দেওয়া দেখেনি। দুধ দুইছে সেই স্ত্রীলোকটি। এই উঠোনেরই এক কোণে জ্বলছে একটা কাঠের উনুন। এদের বুঝি রান্নাঘর নেই। বৃষ্টি হলে এরা কি করে কে জানে। একটা ছোট ডেকচির অর্ধেকটা দুধে ভরে গেল। স্ত্রীলোকটা সেটাকে বসিয়ে দিল উনুনে। কেতকী দ্রুত অনেক কিছু চিন্তা করে যাচ্ছে। অবনী আসার পথে অনেকটা হুইস্কি খেয়েছে, বোতল থেকে নিট। এরপর দুধ খাওয়া কি ঠিক হবে? হুইস্কির পর দুধ কি চলে? বমি হয়ে যাবে না? আচ্ছা, দেখাই যাক না, বমি হলেও হয়তো খানিকটা উপকার হবে। এরা দুধ দইয়ের সঙ্গে সঙ্গেই উনুনে চড়িয়ে দিল। জলও মেশালো না। জল মেশানো খাঁটি দুধ কেউ খায় পৃথিবীতে? কেতকীর মনে পড়ল ছেলেবেলায় সে তার মাকে দেখেছে উনুনে দুধ গরম করার সময় মা নিজেই খানিকটা জল মিশিয়ে দিত। সবাইকে একটু একটু দুধ দিতে গেলে জল না মেশালে কুলোতো না। তার সঙ্গে গোয়ালারাও নিশ্চয়ই জল মেশাত। জঙ্গলের মধ্যে গ্রাম হলেও এদের কাছে কাঁচের গ্লাস আছে। একটা গ্লাস দুধ ভর্তি করে গরম হওয়ার জন্য সে একটা ন্যাকড়া দিয়ে জড়িয়ে এনে স্ত্রীলোকটা বলল, একটু একটু করে খাইয়ে দাও তো গো বৌদি, আমি বাবুর মাথাটা তুলে ধরছি। অবনীর গায়ে ছোট ছোট চড় মেরে তার ঠোঁট জোর করে ফাঁক করিয়ে দিয়ে তাতে খানিকটা গরম দুধ ঢালতেই অবনী ছটফটিয়ে উঠল। চোখ মেলে বলল, আরে কি হচ্ছে, এটা কি? কেতকী বলল, সব ঠিক হয়ে গেছে, তুমি দুধটা খেয়ে নাও তো। তারপর সে যোগ করল, একদম খাঁটি দুধ, এই মাত্র দেয়া হয়েছে। অবনী 4-5টা চোখ বুলিয়ে জিজ্ঞাসা করল, কেতকী কি হয়েছে?
কেতকী বলল, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে নেই? বেশি কিছু ক্ষতি হয়নি। এখন কেমন লাগছে? অবনী 2-3 ঢোক দুধ খেল। তার বমি হলো না বটে, কিন্তু এরপর হাত দিয়ে গ্লাসটা সরিয়ে দিয়ে বলল, আর না। ধপাস করে সে শুয়ে পড়ল আবার। গ্লাসের বাকি দুধটা ফিরিয়ে দিতে ইচ্ছা করছিল না কেতকীর। এঁটো দুধ, ওরা নিশ্চয়ই ফেলে দেবে। সে নিজেই একটু একটু চুমুক দিতে লাগলো। খাঁটি দুধের এরকম স্বাদ, এরকম দুধ তো সে জীবনে খায়নি। অবনী আবার চোখ বুজেছে। খানিক বাদেই তার একটু একটু নাকও ডাকতে লাগলো। আরও কয়েকবার তাকে ঠেলাঠেলি করল কেতকী। অবনীর কোনো সাড়া নেই। এটা নেশার ঘুম। ওরকমভাবে কাঁচা হুইস্কি খেতে কতবার বারণ করেছে কেতকী। অবনী গর্ব করে বলেছিল সে কখনো আউট হয় না। কেতকী দুর্বল গলায় জিজ্ঞাসা করল, কাছাকাছি কোনো ডাক্তারখানা আছে? একজন বলল, এখানে তো ডাক্তার নেই, সেই শহরে যেতে হবে। আরেকজন বলল, একটু ঘুমিয়ে নিতে দাও না, দেখবে ঠিক হয়ে যাবে। যার নাক ডাকে সে শুধু গুরুতর অসুস্থ নয়, তা গ্রামের লোকেও বোঝে। কেতকীরও খুব ক্লান্ত লাগছে, কিন্তু সে তো এতগুলো চোখের সামনে শুয়ে ঘুমিয়ে পড়তে পারে না। ছোটখাটো একটা ভিড় জমে গেছে তাদের ঘিরে। কেতকী ওদের সঙ্গে কথা বলছে টুকিটাকি। এটা একটা মুসলমান গোয়ালাদের গ্রাম। দুধ বিক্রি এদের জীবিকা। তবে দুধ নিয়ে এদের শহরে যেতে হয় না। প্রতিদিন সকালে পাইকার এসে এদের কাছ থেকে দুধ সংগ্রহ করে নিয়ে যায়। সব মিশিয়ে মোট 8টা পরিবার। কিছু চাষের জমিও আছে। কয়েকটা অল্প বয়সী মেয়ে একেবারে কাছে এসে পড়ল কেতকীর। কেতকীর দোকানে নকল হীরের দুল, আংটিতে ঝুটো মুক্ত, রোল গোল্ডের ব্যান্ডের ঘড়ি, এসব ওরা অবাক হয়ে দেখছে। একজন বলল, বাবু আর দিদিমণিটা দুজনেই দেখতে কি সুন্দর, কেমন মানিয়েছে দেখ, ঠিক সিনেমার মতো। আরেকজন জিজ্ঞাসা করলো, তোমাদের কতদিন বিয়ে হয়েছে গো? একটু দ্বিধা করে কেতকী বলল, 2.5 বছর। ছেলে মেয়ে হয়নি? কেতকী হেসে বলল, না। বয়স্কা স্ত্রীলোকটি এসে অন্যদের তাড়া দিয়ে বলল, এই যা যা, ওনাদের একটু বিশ্রাম নিতে দে, আল্লাহর দেওয়ায় বেঁচে গেছে। তারপর সে খানিকটা কুণ্ঠিতভাবে বলল, বৌদি তোমার খিদে পায়নি? রাত তো বাড়ছে, আমরা অল্প রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, খুব সকাল সকাল উঠতে হয় তো। তোমাকে কি খেতে দিই? ভাত তো খাবে না। কেতকী জিজ্ঞাসা করলো, তোমরা রাতে কি খাও? স্ত্রীলোকটা বলল, আমরা তো এখন ভাত বানাবো, খাবো, কিন্তু তোমরা ঘরে তো চিড়ে মুড়ি, আমাদের তো কিছুই নেই আর। কেতকী ক্ষীণভাবে হাসল। এরা কি ভাবছে? এরা মুসলমান বলে কেতকীরা এদের হাতের ভাত খাবে না? অবনীর বাড়ির বাবুর্চি মুসলমান, স্টুডিওর অধিকাংশ কর্মী মুসলমান। ওসব জায়গায় যাওয়ার সময় কে হিন্দু কে মুসলমান মনেই থাকে না। গ্রামে বোধহয় এসব তফাৎ এখনো চলে। এখন ভাত খাবার একটু ইচ্ছা নেই, কোনো ক্রমে এখান থেকে চলে যেতে পারলে হয়। ভয় আর লাগছে না বটে, একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু যাওয়া হবে কি করে? অবনীর স্বভাব সে জানে, নেশার ঝোঁকে একবার অজ্ঞান হলে 2-3 ঘন্টার আগে তার জ্ঞান ফিরবে না। আশ্চর্য নেশা! এত বড় একটা কাণ্ডের পরও কেউ ঘুমোতে পারে? অবনী না জাগলে গাড়িটার কি অবস্থা হয়েছে তাও তো বোঝা যাচ্ছে না। ভাত খেতে আপত্তি করলে এরা ভাববে কেতকী মুসলমানের হাতের ছোঁয়া খায় না। কি জ্বালা! এরা এত ভালো ব্যবহার করছে। কেতকী কৃত্রিম উৎসাহ দেখিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাত খাবো না কেন? স্ত্রীলোকটা বিস্মিত খুশির সঙ্গে বলল, খাবে? ভাত খাবে? চলো এনে দিই, তুমি নিজেই ফুটিয়ে নাও তবে। কেতকী বলল, আলাদা রাঁধতে হবে কেন? একসঙ্গেই করে নাও, তোমাদের থেকেই একটু দিও। আমাদের ঢেঁকি ছাটা চাল, একটু লাল হয়, মোটা, খেতে পারবে তো? ঢেঁকি ছাটা চাল তো খুব ভালো। পাশ থেকে একজন পুরুষ বলল, ভাত তো খেতে বললে, কিন্তু খাবে কি দিয়ে?
ও বেলার ডাল আর সবজি সে কি ওনারা খেতে পারবেন? স্ত্রীলোকটা ঝঙ্কার দিয়ে বলল, পুকুরে একবার জাল ফেলে দেখো না, যদি দুটো মাছ পাস। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছিসটা কি? কত রাত হলো, খেয়াল আছে? কেতকী বারণ করতে গেল, কিন্তু কেউ কর্ণপাত করল না। 2-3 জন হৈ হৈ করে চলে গেল। হঠাৎ বেশ জ্যোৎস্না উঠে গেছে। একেবারে অচেনা জায়গায় এতগুলো মানুষের মধ্যে কেতকী কখনো বসে থাকেনি। তার খাটিয়ার চারপাশে বসে পড়েছে অনেকগুলো বাচ্চা। এখন তারা কেউ কেতকীর হাত ধরেছে, কেউ তার হাত ধরে শাড়িটায় হাত বুলিয়ে দেখছে। তাদের গ্রামে এরকম মানুষ কখনো আসে না। তারা তাই একটা মজার খেলা পেয়েছে। শাবনাম নামে একটা কিশোরী নানা প্রশ্ন করতে লাগলো কেতকীকে। শহর সম্পর্কে তার দারুণ কৌতূহল। মেয়েটার মুখের গড়ন অনেকটা পান পাতার মতো, বেশ সুশ্রী। ঠিক মতন সাজগোজ করালে একে খুব সুন্দর দেখাবে। পুকুরের পাড়ে একটা বেশ আনন্দ কলরব শোনা গেল। শবনম কেতকীর হাত ধরে টেনে বলল, মাছ উঠেছে, মাছ উঠেছে, চলো দেখতে যাবে না? এসো এসো। কেতকীও উঠে গেল ওদের সঙ্গে। অবনীর নাম ডাকা তখন থেমে গেছে। সে কি চোখ বুজে সব শুনছে? একটা মাঝারি আকারের রুই মাছ ধরা পড়েছে। পুকুরটার চেহারা দেখলে মনেই হয় না যে এখানে এরকম মাছ থাকতে পারে। ছেলে মেয়েদের চেঁচামেচি শুনে বোঝা যায় যে এরকম মাছ ধরার ঘটনা খুব বিরল। বিশেষ বিশেষ উৎসবেই বোধহয় হয়। কেতকীরা এসেছে বলে আজ এলাকার ছেলেমেয়েরাও একটু করে মাছ খেতে পাবে। রান্না হয়ে গেল ঘণ্টাখানেকের মধ্যে। গরম ভাত, গরম মুসুরির ডাল আর পাতলা মাছের ঝোল। অবনীকে 2-1বার ডাকতেই সে উঠে পড়ল। তার কপালটাই ফুলে আছে এখনো, আর চোখটাও লাল। খাটিয়ার ওপর বসেই খাওয়া। ভাতের থালা ওদের দুজনের হাতে তুলে দেওয়ার পর বয়স্কা মহিলাটা শবনমের কানে কানে কি যেন বলল। সে ছুটে গিয়ে নিয়ে এলো একটা টিনের কৌটো। তার থেকে কয়েক চামচ ঘি তুলে দেয়া হলো ওদের পাতে। টাটকা ঘিয়ের গন্ধে আমোদিত হয়ে গেল হাওয়াটা। প্রায় রাত্রেই অবনীর কিছু খাওয়া হয় না। আজ সে তৃপ্তি করে খেল। চর্বি কমাবার জন্য সে সপ্তাহে 1 দিন মাত্র কয়েক চামচ ভাত খায়। আজ সে ভাত চেয়ে নিল এবং দ্বিতীয়বার ঘি নিতেও সে আপত্তি করল না। খেয়ে উঠে হাত ধোয়ার পর সে নিজে একটা সিগারেট ধরিয়ে তার প্যাকেট থেকে উদার হস্তে অন্যদের সিগারেট বেলিয়ে দিল। তারপর বলল, তোমরা ভাই আমাদের অনেক উপকার করলে, এখন একটু গাড়িটায় হাত লাগাবে? একটা বেশ বড় দল নিয়ে সে গেল গাড়িটার কাছে। গাড়িটার ইঞ্জিন চালু করতে কোনো অসুবিধা হলো না। গাড়িতে একটা সাবান ছিল, সেটা দিয়ে কোনো ক্রমে আটকানো হলো রেডিয়েটারের ফুটোটা। হেডলাইট ছাড়াই কাজ চলে যাবে। কেতকী এসে বসলো গাড়িতে। জানলার ধারে ব্যাকুলভাবে দাঁড়িয়ে আছে শবনম আর অন্যান্য বাচ্চারা। অবনী ঘড়ি দেখল, মাত্র 9:30। এই রাস্তা দিয়ে অনেক রাত পর্যন্ত গাড়ি চলে, ভয়ের কিচ্ছু নেই। গাড়ি থেকে খানিকটা সরে এসে সে মানিব্যাগটা বার করে প্রথমে 2টো 50 টাকার নোট 2 আঙুলে তুলে একটু দ্বিধা করল। তারপর একটা রেখে দিয়ে বাকিটা তুলে সে মুরব্বী জাতীয় একজনের কাঁধ ধরে বলল, ভাই তোমরা যে উপকার করলে কি আর বলবো, এই সামান্য কিছু। লোকটা জিভ কেটে 2 পা পিছিয়ে গেল, বলল, না না, এ কি বলছেন বাবু, আপনারা আমাদের মেহমান, এখন রমজান মাস। অবনী খানিকটা পিড়াপিড়ি করল। লোকটা প্রবল মাথা নেড়ে আপত্তি জানাতে লাগলো। এরপর আর কিছু করা যায় না। ব্যাগটা পকেটে ভরে ফেলল অবনী। ওপরের দিকে খারাপভাবে রাস্তায় ওঠা যাবে না, পাশ দিয়ে দিয়ে যেতে হবে খানিকটা। সেই রাস্তাটাই ওরা এগিয়ে দিল। গাড়ি চলার পর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ দৌড়ে এলো বাচ্চাগুলো। ওপরে রাস্তায় উঠে স্বচ্ছন্দে গাড়ি চলার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অবনী। কেতকীর সাংঘাতিক বিপদ হয়ে যেতে পারত আজ, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। কেতকীকে নিয়ে সারা রাত
বাড়ির বাইরে থাকতে হলেই তো একটা কেলেঙ্কারি হয়ে যেত। নিজের স্ত্রীর কাছে কি জবাবদিহি করতে অবনী? আর আহত হয়ে দুজনে একসঙ্গে যদি ভর্তি হতো হাসপাতালে, তাহলে তো সেই খবর ছাপা হয়ে যেত অনেক কাগজে। আর একটা সিগারেট ধরে অবনী বলল, বেশ লোকগুলো, তাই না? খুবই সরল। কেতকী জিজ্ঞাসা করল, তুমি ওদের কিছু দিলে তো? ধোঁয়া ছেড়ে অবনী বলল, দিতে চাইলুম তো, কিন্তু ওরা নিল না কিছুতেই। অবশ্য বাচ্চাগুলো মিষ্টি খাবার জন্য কিছু দিয়ে এলে হতো। কেতকী বলল, ইস, ওখানে একটা মেয়ের আমার হাতের চুড়িগুলো খুব পছন্দ হয়েছিল। এগুলোর এমন কিছু দাম তো নয়, ওকে দিয়ে দিলে পারতুম। তখন মনে পড়ল না। চলো না, একটু ফিরে যাবে? আরে পাগল নাকি, এখন আবার অতটা নিচে নামা যায়? অনেক দেরি হয়ে যাবে না? জোরে চালিয়ে গিয়ে 12টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। একটুক্ষণ চুপ করে থেকে কেতকী বলল, আজ যা ঘি খেলাম, এরকম ঘি আমি জীবনে কখনো খাইনি বোধহয়। এত সুন্দর গন্ধ। অবনী বলল, খাঁটি ঘি, তবে বিক্রি করার আগে নিশ্চয় ভেজাল মেশায়। এরকম খাঁটি জিনিস কেউ বাজারে ছাড়ে না আজকাল। লোকে স্বাদই বুঝবে না। দুধটাও এত ভালো, সদ্য দোয়া দুধ। গয়লাপাড়া তো, এ দুধ যখন শহরে যায় তখন আর এতটা খাঁটি থাকে না। মাছটারও কি ফার্স্ট ক্লাস টেস্ট ছিল বলো? একেবারে সদ্য সদ্য পুকুর থেকে ধরা মাছ, তাই না? কোথায় অ্যাক্সিডেন্টে মারা যেতে বসছিলাম, তার বদলে এমন সব চমৎকার খাবার, ঢেকে ছাটা চালের গরম ভাত। জানো কেতকী, এত টাটকা ভালো খাবার টাটা বিল্লারাও খেতে পারে না বোধহয়। শহরে বসে তুমি যত টাকা দামই দাও, এরকম সব কিছু খাঁটি তুমি কিছুতেই জোগাড় করতে পারবে না। তারা আমাদের কাছে কোনো পয়সাই নিল না। অথচ হঠাৎ হেঁচকি তুলে কাঁদতে আরম্ভ করে দিল কেতকী। অবাক হয়ে সেদিকে তাকিয়ে অবনী আবার রাস্তার দিকে মন দিল। আর একবার অ্যাক্সিডেন্ট না হয়। মদ খেয়ে সে আর কোনো দিনও গাড়ি চালাবে না। একটু পরে সে একটা হাত বাড়িয়ে কেতকীর পিঠে চাপড় মেরে জিজ্ঞাসা করলো, এই কি হলো? কেতকী দুদিকে মাথা ঝাঁকালো, শুধু মুখে কিচ্ছু বলল না। অবনীর মুখে শহরে সভ্য মানুষের একটা হাসি ফুটে উঠল। সে বুঝেছে সেন্টিমেন্টে একেবারে বাদ দেওয়া যায় না জীবন থেকে। তবে একদিন সন্ধেবেলা অন্যরকম একটা ঘটনা ঘটলে বলেই তো বদলে ফেলা যায় না জীবনটা। মানুষ তার জীবনে যে ফ্রেম তৈরি করে নেয়, তার থেকে নিজেও সে আর বেরোতে পারে না। এটাকেই বোধহয় বলে নিয়তি। আজকের সন্ধেবেলাটাকে বেশি গুরুত্ব না দিয়ে ভুলে যাওয়াই ভালো। কেতকী বিজ্ঞাপনের মডেলের কাজ করে। আজ বিকেলেই একটা শুটিং ছিল। ক্যামেরার সামনে তাকে যত না বেআব্রু হতে হয়, তার চেয়ে অনেক বেশি জামা কাপড় খুলতে হয় কয়েকটা বড় বড় ক্লায়েন্টের কাছে। নইলে কেতকীর মতন মেয়ে তো কতই আছে, সবাই কি কাজ পায়? অবনী একটা বিজ্ঞাপন কোম্পানির ম্যানেজার। বেবি ফুড, চুলের তেল, সাবান, ঘি, সিগারেটের মনোহারী বিজ্ঞাপন তৈরি করা তার কাজ। ওইসব বেবি ফুড যে বাচ্চাদের পক্ষে ভালো নয়, ওইসব চুলের তেলে যে চুলের কোনো উপকারই হয় না, একজন শিক্ষিত মানুষ হয়ে অবনী কি তা জানে না? তবু কাজ হচ্ছে কাজ, জীবিকা হচ্ছে জীবিকা। এর মধ্যে সেন্টিমেন্টের কোনো স্থান নেই। কেতকীর পিঠে আরেকটা চাপড় মেরে সে হাসতে হাসতে বলল, আমাদের ওরা স্বামী স্ত্রী ভেবেছিল, তাই না? আদর্শ দম্পতি, সত্যি। কেতকী মুখটা ফেরালো অবনীর দিকে। গ্লিসারিন না মেখেও তার চোখ দিয়ে তখন ঝরঝর করে জল পড়ছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সুন্দর একটা বাস্তববাদী গল্প, যেটা হৃদয়কে স্পর্শ করে, অনেক কিছু ভাবতে শেখায় আমাদেরকে। তো এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যে বন্ধুরা আমাকে পথ চলতে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।